ফিরে এলাম বিরতির পর চ্যানেল ওয়ানে বই আড্ডা লিখাচ্ছে অনুষ্ঠান নিয়ে। আজকের সন্ধ্যায় আমাদের এই অনুষ্ঠানে আমরা পেয়েছি কবি, প্রাবন্ধিক এবং সবচেয়ে বড় কথা প্রেসিডেন্সি কলেজে একসময় আমরা গিয়ে দেখতাম তিনি খুব নামী অধ্যাপক। তাঁর মুখর ছাত্রছাত্রীরা ভরিয়ে রেখেছিল সেই সব দিনে। প্রাক্তন অধ্যাপক, এখন আপনি চাকরি জীবন থেকে অবসর নিয়েছেন। কবি সব্যসাচী দেব, যার লেখা কৃষ্ণা কবিতার এখনো 49 বছর আগে লেখা বললেন, 49 বছর আবৃত্তিকারদের কণ্ঠে কণ্ঠে আমরা বলতে শুনি। তো সেইটা সত্যি কবিতার এটাই জোর, এত বছর ধরে একটা কবিতা বলা হচ্ছে এবং তার নতুন নতুন আবেদনে ভারতবর্ষে দ্রৌপদী হয়ে উঠছেন প্রতিবাদী নারীর একটা চরিত্র। এই কবিতাটা নিয়ে অবশ্য অনেকটা মজাও আছে। একবার স্যারের সঙ্গে গাড়িতে ফিরছিলাম, হঠাৎ একটা ফোন এসছে কৃষ্ণা কবিতা নিয়েই কিছু একটা বলছে। স্যার মানে শঙ্খ? হ্যাঁ, শঙ্খ ঘোষ। তা উনি হঠাৎ বললেন যে তুমি কি আর কোনো কবিতা লেখোনি? এ তো আপনি বলতে পারতেন, আপনিও কি বাবু মশাই ছাড়া লেখেননি? সবাই কেন বলে সেই ছিল একদিন আমাদের। সেই সবাই আপনার কাছে শুনতে শুনতে মনে হচ্ছে আপনার বাড়িতে গিয়ে যে শঙ্খবাবু দিতে গেলেন আপনাকে উৎসর্গ করা বইটা, এইটা শঙ্খ ঘোষের একটা লেখায় আমরা পড়েছি যে সুনীলদা একবার শঙ্খ ঘোষকে বলেছেন আমি তোমার আপনি বলতেন আমি আপনার ইউনিভার্সিটিতে যাব। তো শঙ্খ ঘোষ লিখছেন যে সুনীল আসছে, তখন সুনীলদা দেশে ধারাবাহিক লিখছেন, সেই সময় বেরোচ্ছে যাদবপুরে, বিশেষ করে বাংলা বিভাগের ছাত্র সুনীলদা স্টার। বললেন সবাই ছাত্রছাত্রীরা ভিড় করছে, উঁকি মারছে ইত্যাদি। সুনীল হেঁটে হেঁটে 3তলা অব্দি উঠলেন, 3তলা 2তলা যেখানে গিয়ে বললেন যে এইটা আপনাকে উৎসর্গ করেছি, একটা বই উৎসর্গ করেছি, এটা আপনাকে এসে দিতে এসছি। এইটা নিরহং শিল্পী বলে বইটাতে বোধহয় আছে, এই গদ্যটা আছে। শুনতে মনে পড়লো। আর আপনি তো জানেন শঙ্খ এবং সুনীলদার মধ্যে খুবই একটা অদ্ভুত একটা মানে এইরকম পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। মানে এটা ঠিক যে দুজনের মধ্যে অনেক অমিলও আছে, কিন্তু সেই অমিলটা কখনো শ্রদ্ধাটাকে নষ্ট করতে পারেনি। এটা একটা অদ্ভুত ব্যাপার। তো শঙ্খ ঘোষকে নিয়ে আপনি একটা গদ্য লেখা লিখেছেন, বই লিখেছেন। আমি শঙ্খ ঘোষকে একটা বই, অনেকগুলো লেখাই আছে, তো তার একটি একটা লেখাটার নাম হচ্ছে যেটুকু নিজস্ব পাওয়া। আমি তার শেষ অংশটুকু পড়ছি। নিজেরা বুঝি কত বাতুল প্রলাপ আমাদের জমে থাকে কেবল স্যারের কাছে উগরে দেওয়ার জন্যই। তাই কি শুনতে চান তিনি, নাকি খুঁজে নেন প্রগল্ভ উচ্ছ্বাসের ভেতর থেকে কোনো সত্য? কেবল আশা, কে চায় সুন্দর কথা, আর দু একটা সত্যি শুধু বলো। আমরা কি সেই সত্যি বলেছি? 2 বছর আগে 4 ফেব্রুয়ারি তার সঙ্গে শেষ দেখা। বলতে পারিনি তোমার জন্মদিনে কি আর দেব শুধু এই কথাটুকু ছাড়া, আবার আমাদের দেখা হবে কখনো। ভাগ্যিস বলিনি, তাহলে মিথ্যা প্রতিশ্রুতির ভার বয়ে বেড়াতে হতো। আমরা ঘুরে বেড়াবো শহরের ভাঙা অ্যাসফল্টে গনগনে দুপুরে কিংবা অবিশ্বাসের রাতে। দেখা হবে না আর। 2-1টা ব্যথা বাকি রয়ে গেল আজও। রয়ে গেল শেষ দিনের শেষ বেলায় তার হাতে ধরা আমার হাত। তোমার 2 হাত ছাড়া অন্য কিছু হারাবার নেই। স্মৃতির ভেতরেই তো আমাদের বেঁচে থাকা। স্যারের কথাই একটু বদলে নিই তবে। তোমার জন্মদিনে কি আর দেব শুধু এই কথাটুকু ছাড়া, যে কাল থেকে রোজই তোমার জন্মদিন। বাহ, ঝরঝরে গদ্য। আপনি গল্প উপন্যাস লিখলেন না, লিখলে অনেকের ভাত মারা যেত। আচ্ছা সব্যসাচীদা, আপনি কবি জয়দেব বসুকে খুব ভালোবাসতেন। জয়দেবের সঙ্গে একটা এই পক্ষপাত কেন আপনার? কত কবি ছিল, আমরাও একটু পিছনে পিছনে লিখতাম বলে, সেটা হয়তো ব্যক্তি জয়দেবের একটা আলাদা আকর্ষণ ছিল। ওর ভেতরের যে মানে একটা অদ্ভুত উচ্ছলতা, একটা অদ্ভুত আবেগ, সেটাকে এড়ানোর কোনো উপায় বোধহয় কারোর ছিল না। মানে ও ভালোবাসা ও বোধহয় আদায় করে নিতে পারত। মানে এটা একটা বিরাট ক্ষতি বাংলা সাহিত্যের, জয়দেবের চলে যাওয়াটা। আচ্ছা, আপনি অনুষ্ঠুপ পত্রিকার সঙ্গে বিরাট জড়িত। জয়দেবের চলে যাওয়া মানে বলা যায় আত্মহননই। হ্যাঁ, অনুষ্ঠুপের সঙ্গে আমি দীর্ঘকাল ছিলাম। মানে অনুষ্ঠুপ প্রকাশিত হতে শুরু করেছে 66 সাল থেকে। আমি এই অনুষ্ঠুপের সঙ্গে যুক্ত হয়েছিলাম বোধহয় 68 কি 69 সাল। কি করতেন? করতাম মানে নানান লেখা লিখেছি প্রচুর। একটা সময় অনুষ্ঠুপে মানে বলা যেতে পারে নানান লেখা স্বনামে বেনামে একটা সংখ্যায় 4টে-5টা লেখাও আমি লিখে গেছি। তারপরে দীর্ঘদিন আমি 2000 সাল পর্যন্ত অনুষ্ঠুপের কবিতাটা আমি দেখতাম, এইসব কাজই করতাম। মানে তার থেকেও বড় কথা হচ্ছে অনুষ্ঠুপের সূত্রে অনেক মানুষ আসতেন, অনেকের সঙ্গে দেখাশোনা হতো।
অনেককে আবিষ্কার করেছি, যেমন পুরোনো দিনে কমলেশ সেন, সমীর রায়দা যেমন আসতেন, তারপরে এও মনে আছে সমীর রায় একদিন নিয়ে এসেছিলেন রাহুল পুরকায়স্থকে, ও সেই আমার রাহুলের সঙ্গে প্রথম আলাপ। রাহুল আমার আরেকজন অত্যন্ত স্নেহভাজন কবি। এইভাবেই কিন্তু স্নেহভাজন তো আপনার শ্রীজাত। শ্রীজাতর সঙ্গে যোগাযোগটা কম রাহুলের তুলনায়। রাহুলের সঙ্গে যে দীর্ঘকাল ধরে যে ঘনিষ্ঠতা তৈরি হয়ে গেছে, শ্রীজাতর সঙ্গে অতটা হয়নি, এই আর কি। কিন্তু আপনি খুব স্নেহ করতেন, মানে সেটা করেন হয়তো এখনো। শঙ্কর বাড়িতে আমি দেখেছি যে আপনি অনেক অনেক গান শুনছেন ইত্যাদি। হ্যাঁ, শ্রীজাতর গান আমার কাছে খুবই একটা আলাদা ব্যাপার ছিল। গানটাও দারুণই গায়, এই আর কি। এবং শঙ্কর জন্মদিনে প্রতি বছর তো এটা একটা শঙ্করবাড়িতে অনেকের গান শুনেছি, অনেকের গান শুনেছেন। অনেকের গান এসছে। আসলে যারা আসতেন তারা তো এবারের জন্মদিনে বাংলাদেশের যার গান শুনলাম, এবারে একে আমি চিন্তা নেই। এর আগে আমি যেটা শুনেছি লিসার গান, লাইসা আহমেদ লিসা, লিসা, বাংলাদেশে। সেটা তো উনি সামান্য। স্যারের বাড়ি এসে গান শুনিয়ে গেছেন। স্যারের বাড়িতে একবার হয়েছিল, যেটা হলো টিয়া, স্যারের ছোট মেয়ের বাড়িতে। আর শুধু উনি লিসা শুধু স্যারকে শোনাবার জন্যই গান গাইতে এসেছিলেন। বাহ। তাই ওই লিসার ওখানে একটা অনুষ্ঠান হয়েছিল, সেটাতে আমি গিয়েছিলাম। এটা একটা বিরাট সৌভাগ্য, লিসার গান ওইভাবে সামনে থেকে আর শোনা। সঞ্জিতা খাতুনের সঙ্গে তো স্যারের তো একটা শুনেছি, বিরাট শুনেছি। দীর্ঘদিনের সঞ্জিতা খাতুনকে ছায়ানটের আমি তো ঢাকা থেকেও সঞ্জিতা খাতুনের বাড়িতে গিয়েও দেখা করে এসেছি। এটাও একটা বিরাট ব্যাপার। বাংলাদেশে উনি অনেকবার গেছেন। আপনারাও কি পূর্ব 4 বার বাংলা, গেছি আমি পূর্ব বাংলাদেশ। বাংলা থেকে এসেছিলেন কখনো আপনার পূর্বপুরুষরা? না। আমার বাবা তবে ঠিক মানে দেশভাগের পরেই উদ্বাস্তু হয়ে আসতে হয়নি, কারণ বাবা অনেক আগে থেকেই চাকরি সূত্রে এদিকে ছিলেন, এখানেই থাকতেন। তবে আমার ঠাকুমা পিসিমা ওখানেই থেকে গিয়েছিলেন, তারা আসেননি। ঠাকুমা পিসিমার সঙ্গে আমার দেখা হয়েছে মাত্র ঠাকুমার সঙ্গে মাত্র একবার, পিসিমার সঙ্গে 2 বার। বাংলাদেশে গিয়ে না, ওরা এসেছিলেন। ওরা ওরা এসেছিলেন। এসেছিলেন। তখন কিন্তু যাতায়াত করা যেত। তখন অনেকটা সহজ ছিল। তবে এটাও তো আমি বলছি, মানে পিসিমার সঙ্গে দেখা হয়েছিল 72 সালে। তারপরেই ফিরে গিয়ে পিসিমা মারা যান। তো দা, আপনি এত প্রতিবাদ, এত বিপ্লব, এত অনুষ্টুপ সত্ত্বেও যে ভালোবাসাকে আঁকড়ে আছেন এবং ভালোবাসার কবিতা লিখতে বলছেন, ভালোবাসতে বলছেন, এটা খুব আনন্দের কথা। আমরা আপনার একেবারে শেষ পর্যায়ে এসে আপনার একটা ভালোবাসার কবিতা আমরা শুনি। ঠিক আছে, তাহলে আরেকটি ভালোবাসার কবিতাই শোনাই। নন্দিনী। কথা ছিল একদিন শ্যামলিম প্রান্তরের পথে আমাদের দেখা হবে। ডেকে উঠব, নন্দিনী নন্দিনী। হাওয়া তার প্রতিধ্বনি আকাশে ছড়ায় মেঘে মেঘে, কাঁটা ঝোপ, গুল্মলতা, পায়ে পায়ে শুকনো নির্ঝরিণী। প্রতিধ্বনি ফিরে আসে, নিরুত্তর বিকালের আলো। আমিও কি ফিরে যাব শহরের নিজস্ব গুহায়? আমাকে জড়িয়ে ধরবে অন্ধকার, কিছু অবিশ্বাস, ভুলে যাব অপেক্ষাকে, কখন বা রাত্রি পোহায়। বানানো কথার ভিড়ে তারপর ক্লান্ত হতে হতে জলসত্র খুঁজে যাব, নেই তবু আর্ত পিপাসায়। আবার তোমার কাছে ফিরে আসবো রিক্ত পথ ধরে, আবার আকুল স্বরে ডেকে উঠব, নন্দিনী কোথায়? আমি তো রঞ্জন নই, নিতান্তই বন্দি নিজ জালে। হতাশ্বাস নিঃস্বতাকে পুঁজি করে রুক্ষ পথ হাঁটি, সে পথে পাথর শুধু, দিগন্তেও নেই মরীচিকা। তবু তো কোথাও তুমি, কোথাও পায়ের নিচে মাটি। শূন্য ডালে ফুটে উঠবে রক্তকরবীর লাল আভা। প্রতিধ্বনি নেই আর, ধানি রং আঁচলটি মেলে। নন্দিনী দাঁড়াবে এসে ক্লান্ত শরীরের সামনে ঠিক, হাত ধরে বলে উঠবে, ও পথিক, এতদিনে এলে। বাহ, ভালোবাসার এই অমল উচ্চারণের পরে আমাদের আর কথা চলে না। আপনি অনেকক্ষণ আজকে সময় দিয়েছেন সব্যসাচীদা, বাংলা সাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য একজন কবি। আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, নমস্কার। আপনাদের সকলকেই আমার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতাও আমাকে অনুষ্ঠানে ডাকার জন্য। দর্শকদের সামনে কিছু কথা বলতে পারলাম, এটা একটা বিরাট সুযোগ। এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। নমস্কার সবাই।